ওর সঙ্গে থেকে যেটা আমার হয়, ও না হঠাৎ মাম্মাম সূর্য উঠেছে, মানে এটাও যে এত আনন্দ হতে পারে, হওয়ার কারণ হতে পারে, হওয়া উচিত, এক্স্যাক্টলি, মানে সেইটা আমি ওর কাছ থেকে শিখছি আবার। এবং আমি যেটা সবসময় বলি, মানে আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা আমার মাথায় দেওয়া হয়েছে, তুমিও মানুষ, আরেকজনও মানুষ, সবার সমান অধিকার। আমি এইটা শিখে, মানে এটা আমার রক্তের মধ্যে আছে, আমি এটা শিখে বড় হয়েছি। আমি এত বছর কাজ করেছি বলেই হয়তো আমার মনে হয়েছিল যে আবার নিশ্চয়ই আমি শুরু করতে পারবো যখন আমি চাইবো। আমার ছেলেকে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। আমি বুঝেছি এবার যে ঠিক আছে, আমি আর বন্ধুর জায়গায় ওকে ভাববো না, কিন্তু করছি, চেষ্টা করছি, লড়ে যাচ্ছি, দেখি কি হয় আর কি। আমি নিজেও জানি না কি হবে। তোরা সবাই আছিস, ভালোবাসিস, নিশ্চয়ই পারবো। পরিচয়ের মাধ্যমে তার প্রথমবার পর্দার সঙ্গে এবং দর্শকদের সঙ্গে আলাপ এবং পরিচয়, তারপর তার জীবনে নতুন এক যাত্রা শুরু। সেটা কখনো থামেনি, কিন্তু থামিয়েছেন তিনি নিজেই স্বইচ্ছায়, স্বেচ্ছায় থামিয়েছেন, মাতৃত্ব উপভোগ করেছেন, যখন বিরতি নেওয়ার প্রয়োজন বোধ করেছেন তখন সেটাই করেছেন এবং আবারও অভিনয়ে ফিরেছেন। নতুন কাজ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সোনালিদি। সোনালিদি কেমন আছো? অনেক বছর পর, সত্যি অনেক বছরই, প্রায় 1.5 বছর, এখন অনেকটাই লাগে, তাই না? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? কতদিন পর দেখা হলো বলতো? এবং যেটা তুমিও বলছিলে যে একই রকম আছো, মানুষ এত বদলায় এত তাড়াতাড়ি, একই রকম আছো। এটা কথা বলবো অর্পিতা, মানুষ বদলায় না। আমি যেটা বিশ্বাস করি, অ্যাকচুয়ালি না, মানুষ ওরকমই। আমার মনে হয় মুখোশ পরে থাকে, মুখোশটা আস্তে আস্তে সরে যায়। তুই কি বদলেছিস? আমরা কি বদলেছি? আসলে আমি এটা, সবাই বলে মানুষ বদলায়, আমার মনে হয় মানুষ যত না বদলায়, মানুষ বোধহয় একটা, মানে মুখোশটা পরে থাকে, মুখোশটা আস্তে আস্তে সরে যায়, আসল মানুষটাকে আমরা চিনতে পারি। এইটা কোনোদিন তো তোমায় দেখিনি, প্রয়োজনও বোধহয় হয়নি, মানে মুখোশ থাকতে হয় বলে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে। তোমার তো দেখিনি সোনালিদি, মানে প্রয়োজনই বোধহয় হয়নি, বা প্রয়োজন বোধ করো। আমি প্রয়োজন বোধ করিনি। আমার মনে হয় আমি এরকম, তাতে যদি তোর যদি আমাকে ভালো লাগে লাগবে, আর তোর যদি ভালো না লাগে লাগবে না। কেন আলাদা করে তোকে যদি আমি অভিনয় করতে শুরু করি, তোর সঙ্গে ব্যবহারটা, কতদিন আমি অভিনয়টা মেনটেন করতে পারবো? কোনো না কোনো দিন তো মুখোশটা খুলে যাবেই। কিন্তু তোমার সামনে বহু মানুষকে নিশ্চয়ই অভিনয় করতে দেখেছো, সেই সময় এখনো দেখছি। যেমন অনেক লোককে ভাবতাম আমার খুব বন্ধু, এখন বুঝেছি তারা কোনোদিন আমার বন্ধু ছিলই না। বুঝেছি নিজেকে, মানে সেখান থেকে মনে করে নিয়েছি যে না, ঠিক আছে, তারা হয়তো আমায় বন্ধু ভাবেনি, কিন্তু যতটুকু মানে আমি বুঝেছি এবার যে ঠিক আছে, আমি আর বন্ধুর জায়গায় ওকে ভাববো না। স্টপটা খুব ভালো করতে পারো, যেখানে থেমে যাওয়া উচিত, সেটা কাজ, ব্যক্তিগত জীবন, প্রত্যেক। হ্যাঁ, আমার মনে হয় চলাটাও যেরকম ইম্পর্ট্যান্ট, কোথায় আমি থামবো ওই সীমারেখাটা মেনটেন করাটাও খুব ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আমি শুরুতেই যেটা বললাম যে তুমি নিজে স্বেচ্ছায় বিরতি নেওয়া, সব কিছুই, মাতৃত্ব উপভোগ করা, কিন্তু এই যে সবাই ছুটছি, সেটা দিন যত যাচ্ছে আরও বাড়ছে, সেখানে থেমে যাওয়াটা বড্ড কঠিন, মানে এক পা পিছনেই কঠিন, থেমে যাওয়া তো পরের কথা। সাহস লাগে তো সোনালিদি? হ্যাঁ, সাহস লাগে, ইচ্ছেটাও লাগে। আসলে আমার মনে হয় কি, হ্যাঁ, অভিনয় তো আমার কাছে সব থেকে পছন্দের, এবং অভিনয় করতেও ভালোবাসি, খুব এনজয় করি, সেজন্যেই কাজটা করি। কিন্তু আমি যখন মা হলাম, মানে যখন প্রথম আমার ছেলেকে আমার হাতে দিল, আমার মনে হয়েছিল আমি এতদিন জীবনে যা করেছি তার থেকে অনেক বেশি কিছু এখন আমার সামনে রয়েছে, এবং আমি ওকে বড় করতে গিয়ে আমার এখন যেটা মনে হচ্ছে, আমি তো আমার পরের প্রজন্মকে তৈরি করছি, সেটা তো আরও বড় কাজ। তো আমাকে তো ওকে সময় দিতে হবে, ও তো চারদিক থেকে সব কিছু দেখছে, শিখছে। এবং আমার মা যতদিন ছিলেন, আমি তখন কাজ করতে বেরোতাম, আমি তখন একটু নিশ্চিন্ত হয়ে পড়তাম, আমি জানি আমার মা আছেন। কিন্তু আমার মা যখন হঠাৎ করে চলে গেলেন, তখন আমার মনে হলো যে ও, মানে আমার পাশে দুপুরবেলা যখন
ঘুমোতে ঘুমোতে হঠাৎ কেঁদে উঠে এরকম হাত এরকম এরকম করছে, মানে বা চোখটা খুলে তাকাচ্ছে, খুঁজছে, ও আমাকেই খুঁজছে, আমি ছাড়া আর কাউকে খুঁজছে না। এবং আমার মনে হয়েছিল এই সময়টা আমি কিছুতেই অন্য কোথাও দেবো না ওকে ছাড়া। সেজন্য আমি ওর কাছে থেকেছি এবং আমার ওর কাছে থাকতেও ভালো লেগেছে। হ্যাঁ, মনে হয়েছে যে এত ভালো ভালো কাজ আমি ছেড়ে দিচ্ছি, আমি পর্দায় দেখতে পাচ্ছি সেই কাজটা। একটা ভালো ছবিও ছেড়েছিলাম, 2টো ছবি ছেড়েছিলাম, সেটা অন্য কেউ করছে। টেলিভিশনে তো নিশ্চয়ই, আমি বলবো না, একটা বড় রিয়েলিটি শো ছাড়লাম, একটা ভালো সিরিয়াল, দুটো না আরও অনেকগুলো সিরিয়াল, অনেকগুলোই ছাড়তে হয়েছে, সেই কাজগুলো অন্য কেউ করছে। সেটা দেখেও হ্যাঁ মনে হতো যে ছাড়লাম, আবার মনে হতো যে চোখের সামনে যে বড় হচ্ছে তাকে সময় দেওয়াটা মানে সেটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ। আমি এত বছর কাজ করেছি বলেই হয়তো আমার মনে হয়েছিল যে আবার নিশ্চয়ই আমি শুরু করতে পারবো যখন আমি চাইবো। আমার ছেলেকে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। সত্যি সত্যি জানি না ভুল করেছি না ঠিক করেছি, সেটা হয়তো পরে বুঝতে পারবো, তবে আমার মন বলে আমি ঠিকই করেছি। ভালো কিছুর জন্য জীবনে এগিয়ে যেতে গেলে কিছু তো ছাড়তেই হয়, তাই না? সব ধরে এগোবো এটা। আরেকটা জিনিস জানিস তো, ওর সঙ্গে মানে এখন ওর সঙ্গে আমিও বড় হচ্ছি, যেটা মজা হয়, আমরা তো কোনো কিছুতেই আমাদের না এখন আমরা সব কিছু আছে দেখ, তাতেও না আমরা বোর হয়ে যাচ্ছি, ডিপ্রেস হয়ে যাচ্ছি, এরম কিছু হচ্ছি। ওর সঙ্গে থেকে যেটা আমার হয়, ও না হঠাৎ মাম্মাম সূর্য উঠেছে, মানে এটাও যে এত আনন্দ হতে পারে, হওয়ার কারণ হতে পারে, হওয়া উচিত, এক্স্যাক্টলি, মানে সেইটা আমি ওর কাছ থেকে শিখছি আবার। মানে আমরা কিছুতেই খুশি হই না, এবং ছোট জিনিসগুলো আশেপাশে আমরা আনন্দগুলো আছে একদম। আমি না এখন এই জিনিসটা আমার আবার হচ্ছে, মানে এত দেখ আমার কাছে কিন্তু সবই রয়েছে, কিন্তু তাও না আমি ভীষণ দুঃখী হয়ে পড়ছি, আমার দুঃখ হচ্ছে, আমার ডিপ্রেশন হচ্ছে, আমার কাছে না অনেক কিছু আছে যেটা আর বহু মানুষের কাছে নেই। সেইটা আবার নতুন করে না ভাবনাটা আমার ছেলে আমাকে দিয়েছে। মানে অভিনেত্রী সোনালির থেকে অনেকটা এগিয়ে, অনেকটা ইম্পর্ট্যান্ট মা সোনালি, তাই একদম। এবং অবশ্যই সেটা তো উপভোগ করবেই, কিন্তু এইখানে তোমাকে আমরা সবসময় যেমন দেখেছি প্রচণ্ড পজিটিভ, প্রচণ্ড হাসি খুশি, কিন্তু এই হাতে খড়ি ছবির জন্য যেখানে কথা বলছি সেখানে তো মানুষটা পুরো উল্টো, মানে ভাবাই যায় না যে খারাপ জিনিসগুলোকে সাপোর্ট করে। একদম, মানে একেবারে খারাপ জিনিস সাপোর্ট করে না, খারাপটার মেন যে মানে লোককে দিয়ে খারাপ কাজ করায় আর কি। আর মানে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ভেঙে দিতে চায়, বা শিক্ষা ব্যবস্থাটাকে একটা ব্যবসায় পরিণত করতে চায় এই মহিলা, এরকম একটা চরিত্র। প্রতিরোধের গল্প, প্রতিবাদের গল্প, ঔদ্ধত্যের গল্প, লড়াইয়ের গল্প, আত্মসম্মানের গল্প, আমার, আপনার, আপনাদের সবার গল্প। খুব কঠিন চরিত্র, এবং আমার মানে নিজের মনে হয়েছিল এই মানুষটা খুব খারাপ, এই খারাপ মানুষটার চরিত্রটা আমায় করতে হবে, করেছি। এবার দর্শক বলেছে যে ভালো করেছি, তাতে ভালো লাগছে, আমার ডিরেক্টররাও বলেছে যে ভালো হয়েছে। নেগেটিভ রোলে খুব একটা আমায় দেখা যায়নি, সেজন্য একটু অন্যরকম চরিত্র বলে কাজ করতে এনজয় করেছি। ভাঙা বলে যে মানে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে ভাঙা উচিত, সেটা দিয়ে তো শিল্পী সত্তাটা তাতে আরও বেশি সন্তুষ্ট হয়। তো সেক্ষেত্রে এই ভাঙাটা তোমায় এতটা এইভাবে কেউ বোধহয় ভাঙেনি, সেটার কি একটা আক্ষেপ আছে? তুমি হয়তো চেয়েছো, মানে চরিত্র পজিটিভ চরিত্রই নানান ধরনের এসছে। হ্যাঁ, কিন্তু নেগেটিভ চরিত্র যে আমি সবসময় খুব করতে চেয়েছি তাও নয়, কিন্তু আমি একটু কনসিয়াসলি না পজিটিভ চরিত্রই করতাম, আমি নেগেটিভ চরিত্র একটু অ্যাভয়েডও করেছি। অনেক জায়গায় বলছে না আমি নেগেটিভ চরিত্র করবো না, সেটাও আমার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, একটু অন্যরকম। ছবিতে না নেগেটিভ চরিত্রের একটা মজা থাকে, সেটা হচ্ছে ছবির তো একটা শেষ আমরা দেখতে পাই, আর মানে টিভি সিরিয়ালে এখনও সেরকমভাবে নেগেটিভ চরিত্র আমার করা হয়ে ওঠেনি। মনে হয় এবার মানে দু একটা কাজের কথা চলছে, যে এরকম ভাবছে সবাই, করে দেখি কেমন লাগে। মানে এবার কি আবার ফেরার কথা ভাবছো? মানে এবার কাজটা পর ভাবছি, একদম ভাবছি। সবাই ভাবছে কি না জানি না, মানে অনেকে বলেছে কাজের জন্য, তো আমি বলেছি যে হ্যাঁ এবার আমি ভাববো, মানে কাজ করার কথা ভাবছি।
সোনালিদি নতুন করে শুরু করা সেটা কিভাবে করলে, মানে ফার্স্ট যখন আবার ভাবলে যে আবার ফিরবো, সেইটা সেটা হচ্ছে তখন তো মাল্টিটাস্কিং করার মতো ব্যাপার, কারণ বাড়িটা সামলে সম্পূর্ণভাবে তারপরে বাইরে এসে কাজটাও ঠিক করে করা। তারপর দেখলাম ওইটা কীরকম আস্তে আস্তে মাল্টিটাস্কিং আগেও করতাম কিন্তু এতটা করতাম না, আর একজন ছোট্ট মানুষ তাকে মানে সামলানোটা অনেক বড় কাজ, তো তাতে নিজের সময়টা খুব কমে গেছে। কিন্তু করছি, চেষ্টা করছি, লড়ে যাচ্ছি, দেখি কি হয় আর কি। আমি নিজেও জানি না কি হবে। তোরা সবাই আছিস, ভালোবাসিস, নিশ্চয়ই পারবো। আমি যেটা দেখলাম তুমি খুব পজিটিভ, মানে সবসময় পজিটিভ থাকতে পারো এই সময়েও। হ্যাঁ, পারি মানে সেটা আলাদা করে ভাবি না, কারণ আমার সবসময় মনে হয় কি আমার থেকে না অনেক কষ্টে অনেক মানুষ আছে, মানে আমি তো তাও এই মানে সত্যি বলছি এই ব্রেকটা নিতে পেরেছি। এমন অনেক মেয়ে আছে যারা না এই ব্রেকটা নেওয়ার সুযোগটাই পায়নি, তাদেরও কিন্তু তারাও মা হয়েছে, কিন্তু তারা হয়তো কাজটা যে ছাড়বে, আমি যেরকম কাজটা ছেড়ে আবার জয়েন করতে পারছি, তাদের না আবার জয়েন করার জায়গাটাই তো নেই, জয়েন করতেই পারবে না। নয় তাকে কাজটা ছেড়ে সারা জীবনের মতো বাড়িতে বসতে হবে, নয় তাকে বাচ্চাকে বাড়িতে কারুর কাছে রেখে বেরোতে হবে, এমন মেয়েরাও তো রয়েছে। তা সেই মেয়েটার কষ্টটা কি আমার থেকে কম? তাহলে আমিও মানুষ, সেও মানুষ। এবং আমি যেটা সবসময় বলি, মানে আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা আমার মাথায় দেওয়া হয়েছে, তুমিও মানুষ, আরেকজনও মানুষ, সবার সমান অধিকার। আমি এইটা শিখে, মানে এটা আমার রক্তের মধ্যে আছে, আমি এটা শিখে বড় হয়েছি, মানে এটা আমার ভেতরে আছে। তাই আমি আজকে অভিনেত্রী হয়েছি বলে আমি সবসময় একটা প্রিভিলেজ নিয়ে চলবো, আর আরেকটা মেয়ে তার কোনো প্রিভিলেজ থাকবে না, তা তো হতে পারে না। তো সেই মেয়েটা তো হয়তো ফিরতেই পারেনি, এমন কত মেয়ে আছে। আমি তো ব্লেসড, টাচউড যে আমি ফিরতে পেরেছি, সে তো ফিরতে পারেনি অর্পিতা। তো সেক্ষেত্রে তো আমি বলবো তার থেকে তো আমি ভালো আছি। এইভাবেই আসলে ভাবাটা উচিত। কিন্তু এই যে তোমার যে শিক্ষা বোধ, এইটা এখন কতটা দেখো, মানে এখন কি খানিকটা অভাব হয়েছে তোমার? খানিকটা মানে অভাব তো, আমি এত ঘৃণার পরিবেশ কবে থেকে এলো? আমি তো আগে তো মানে একটা স্বাধীনতা ছিল, কথা বলার স্বাধীনতা ছিল, ভাবনার স্বাধীনতা ছিল, আমরা মানে নিজের ভাবনা প্রকাশ করার স্বাধীনতা ছিল। সেটা আস্তে আস্তে সেই পরিসরটা কি কমে যাচ্ছে না আমাদের? সেটা কিন্তু খুব মানে সেটা খুব চিন্তার বিষয়, ভাবনার বিষয় নয়, সেটা আমার কাছে খুব চিন্তার বিষয়। আমাদের ভাবনার পরিসরটা বোধহয় আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং ভীষণ ঘৃণা, মানে যে কোনো বিষয় নিয়ে ঘৃণা, এবং কেউ কাউকে খারাপ কথা বলতে পারলে, হ্যাঁ মানে একটা মানুষকে খোঁচাতে পারলে তার মধ্যে একটা অদ্ভুত স্যাডিস্টিক প্লেজার পাচ্ছি আমরা, সেটা আমাকে খুব ভয় দেখায়। সেটা আমার কাছে খুব খারাপ লাগা এবং খুব ভয়ের জায়গা। আমরা এত ঘৃণা করছি কেন মানুষকে? এই সমাজেই তো ছেলে বেড়ে উঠছে, সেটা কি ভয় লাগে? আমরা তো মানে তোমরা তো অনেকটা সময় পেয়ে ভীষণ ভীষণ ভীষণ, মানে আমার যার জন্য যেটা তোকে আমি বললাম একটু আগে, যে এখন কিন্তু আমার মনে হয় আমি যে সময়টায় বড় হয়েছি, মানে আমার মা বাবা যখন আমাকে বড় করেছে, তার তুলনায় আমার ছেলেকে আমার বড় করা কিন্তু আরও বেশি কঠিন, খুব কঠিন বলে আমার মনে হয়। খুব মানে ওই যে বললাম, আমি এখন যেটা করি, মানে আমি চেষ্টা করি ওকে মোবাইল থেকে দূরে রাখার। আমি চেষ্টা করি, আমি এমনি অল্প স্বল্প বই পড়তাম, আমি বলবো না আমি সারাদিন বই পড়ি, আমি পড়তাম, মানে বই পড়ার একটা অভ্যেস আছে, কিন্তু এখন না আমি একটু ওকে দেখিয়ে বই পড়ি, মানে ও যাতে বোঝে যে পড়ার একটা মানে অভ্যেসটা দেখানো, যে মা এটা করে, ওরা তো দেখে মানে বলার থেকেও দেখে বেশি শিখছে, তো আমি একটু ওকে দেখিয়ে এই কাজটা করি, কিছু কিছু কাজ আমি এখন ওকে দেখিয়ে করি। সেটাই, মানে এরকম মা থাকলে ঠিক আছে, আর চিন্তা নেই। এটা অনেক আছে, কারণ এই পরিবেশে সত্যি কিন্তু দেখ কতদিন কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো জানি না, কিন্তু আমার একটা চেষ্টা থাকবে। হিউম্যানিটি যেন থাকে, মানে আমার ছেলের মধ্যে যেন হিউম্যানিটি থাকে, এবং ওর না এই যে মানে ফিলিংটা যেন ওর থাকে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে আবার কাজ শুরু করছে, এই টলিউডকে কতটা চেনা লাগছে নাকি অচেনা লাগে? না এত কিছু দূরে হয়ে যায়নি, 1-1.5 বছর আমি একদম আনটাচ ছিলাম না, হালকা হালকা অল্প অল্প কাজ করেছি।
এখন যেটা হয় সেটা হচ্ছে নতুনদের সাথে আমার এমনি কোনো বিরোধ নেই, তবে যেটা হয় তারা দেখেছি ওরাও নিজের মধ্যে থাকে, ওদের ওপরেও খুব চাপ, যারা নতুন তাদের না সারাক্ষণ ওরাও জানে ওদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াতে হবে বা ফেসবুক ফলোয়ার্স বাড়াতে হবে, সেই অনুযায়ী ওরা সারাক্ষণ রিলস নিয়ে ব্যস্ত থাকে বা ফটোশ্যুট করছে। ওদেরও ওটা একটা এক্সট্রা প্রেশার হয়ে গেছে। আমি দেখলাম আমাদের যেরকম মেকআপ রুমে ঢুকলেই আড্ডা, কার বাড়িতে কী হলো, কী খাবো, এইসব নিয়ে ছিল, এখনও সেটা রয়েছে, কিন্তু ওদের একটা এক্সট্রা চাপ এসে গেছে। যেরকম সেই চাপটা আমরাও খানিকটা বহন করছি, ওদের অনেক বেশি বহন করতে হচ্ছে। টেলিভিশনে ফেরার কথা ভাবছো? একদম ভাবছি, ভীষণভাবে ভাবছি। পরীক্ষার যে ক্লিপিংগুলো আসে সেগুলো দেখে কেমন লাগে, শেয়ারও করো। আমিও দেখি, সকলে। আমি না সিরিয়াসলি কোনো দিন ভাবিনি, এত বছর পর জিয়া আবার সিরিয়ালটা চালাচ্ছে। এবং দেখ, সিরিয়ালের ক্ষেত্রে আমরা কী ভাবি যে হয়ে গেল এপিসোড বেরিয়ে গেছে, হয়ে গেছে সিনেমা। আর তখন অগ্নিপরীক্ষা যখন করেছিলাম, এখন তো তাও ওটিটি তখন তো ওটিটি ছিল না, তখন জানতাম যা করছি। এবং তখন যেটা মজা হতো, তখন তো ছবিগুলো করতাম এই সিরিয়ালকে বাঁচিয়ে ছুটি টুটি নিয়ে গিয়ে ছবি করতাম। ছবির ডিরেক্টররাও না খুব একটা তোমার নিশ্চয়ই সিরিয়ালের ডেট আছে, ছেড়ে দিতে হবে, এরকম বলতো। হ্যাঁ, সিরিয়াল আর কি, এই তো করবে, সবাই ভুলে, এরকম সবাই বলতো। কিন্তু এখন মনে হয় যে আরে ওই সিরিয়ালটা এখন আবার লোকে দেখছে, এইটা একটা আমার কাছে বিরাট প্রাপ্তি। এখনও যে সেটা সবাই মনে রেখেছে, আমি না সত্যি কোনো দিন ভাবিনি। যখন কাজ করেছি আমরা, তখনও সত্যি কোনো দিন ভাবিনি যে লোকে এখনও মনে রাখবে। আমার এটা একটা ভীষণ ভীষণ ভালো প্রাপ্তি, এবং দর্শকের এই ভালোবাসা সত্যি ভোলার নয়। কাজটাই থেকে যায়, সেটা প্রমাণ করছে বারবার। শেষে একটাই যে সেলফ অ্যাসেসমেন্ট তো একটা হয়, আমরা করিও কয়েকটা বছর পর গেলে, জীবনের মধ্যাংশে বা শেষের দিকে, সেটা যদি করা হয় এতগুলো বছর, সোনালিদি কিভাবে নিজেকে দেখো বা কতটা পরিপূর্ণ বলে মনে হয়? সেক্ষেত্রে বলবো, দেখ, টেলিভিশন থেকে আমার অনেক প্রাপ্তি। টেলিভিশন আমাকে আমার মান সম্মান, অভিনেত্রী হিসেবে পরিচিতি, কাজের ব্যস্ততা, আমার লাইফস্টাইলের মেনটেন করার ক্ষমতা, সব কিছু আমাকে টেলিভিশন দিয়েছে। আমায় নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা সব দিয়েছে। ছবি থেকে প্রাপ্তি আমার খুবই কম, আর অনেক কিছু পেতে পারলে ভালো হতো। তবে এখন যেটা মনে হয় যে টেলিভিশন যেটা দিয়েছে আর ছবি থেকে যেটা পাইনি, সেই নিয়ে কাটাছেঁড়া খুব একটা করতে চাই না। তবে যেটা করতে কনসিয়াসলি চাই, এখন মনে হয় আরও বেশি করে ফিল করছি, ভালো কাজের জন্য যদি দুটো খারাপ কাজকে ছাড়তে হয়, সেই সাহসটা পেয়েছি। বা সেই আগে ছাড়তাম না, আগে না মনে হতো ভলিউম অফ ওয়ার্কটা বেশি থাক। হ্যাঁ, এখন আমার খুব ইচ্ছে আমার কোয়ালিটেটিভ ওয়ার্ক পারুক, কোয়ান্টিটেটিভ নয়। এইটা আমার এখন আমার এই মানসিক স্থিতিটা এখন এরকম আছে। যাই হোক, দুজনে মিলে বেড়ে ওঠো। দুজনে মিলে কেন, জেঠু আছেন, দাদা আছেন, সকলে মিলে এইভাবে বেড়ে ওঠো, কাজ আরও অনেক হোক, তাই তো সোনালিদি? ওয়েলকাম ব্যাক। আমরা এইভাবে থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাকের জন্য। এই যে তোরা এরমভাবে আবার আমায় গ্রহণ করছিস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবসময় গৃহীত আমাদের কাছে, আলাদা করে গ্রহণ করা কিছু নেই। যাই হোক, শেষ করব, ভালো অনেক ছবি হচ্ছে, সেইভাবে দর্শক দেখছেন ভালো ছবি হলো, যেটা হাতে খড়ি হলো, তো কী বলবে শেষে? ভালো ছবি আরও হোক, ভালো ছবি করতে আমরাও চাই। এবং আমার একটা জিনিস মনে হয়, ভালো ছবি হলে আমি দর্শকদের ওপর আমার ভরসা আছে, তারা কিন্তু হই হই করে হলে আসেন বাংলা ছবি দেখতে। সেটা আমি নিজে আমি সেটা দেখেছি। প্রতিবাদের গল্প, ঔদ্ধত্যের গল্প, লড়াইয়ের গল্প, আত্মসম্মানের গল্প, বিশ্বাসের গল্প, মানসিকতার গল্প, অনুভূতির গল্প, স্বপ্ন পূরণের গল্প। হাতে খড়ি, আমার, আপনার, আপনাদের সবার গল্প। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।